আমি তো দাদা তখন খুবই ভয় পেয়ে গেলাম। তখন অবশ্য খুবই ছোট ছিলাম, সেই জন্য এত কিছু বুঝতাম না। দাদা আমাকে কিছু না জানালে আমি হয়তো সত্যি সত্যি তার সঙ্গে চলে যেতাম। আরে আরে, বিমল দা যে, তুমি কাক ভেজা হয়ে কোথা থেকে আসছো? আর বলো না রাহুল, আমার এক মামাতো ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। তাকে দেখতে দুপুরবেলা বেরিয়েছিলাম। তারপর ফিরে আসার সময় দেখি এখানে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। বাস থেকে নেমে আর দাঁড়াইনি, এক দৌড়ে এখানে ঢুকে পড়েছি। বৃষ্টির দিনে কড়া এক কাপ চা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। তা তুমি যা বলেছো। কাকু, বিমল দাকে এক কাপ কড়া করে লাল চা দাও তো দেখি। এখনই দিচ্ছি। দোকানে ঢুকতে ঢুকতে শুনলাম রবি কিসের একটা গল্প বলছে। হ্যাঁ, রবি কাকা তার ছোটবেলার গল্প বলছিল। কিসের গল্প? আমার ছোটবেলায় আমাকে একবার জল পিশাচে ধরেছিল, সেই কথাই বলছিলাম। খাসা খাসা, এমন বৃষ্টির সন্ধ্যায় ভূতের গল্প ছাড়া আর কিছু কি জমে? কিন্তু আমার গল্প শুনে একদমই ভালো লাগে না। সে কি, গল্প ভালো লাগেনি কেন? আমার তো ভীষণ ভয় করছিল। সে লাগতেই পারে, কিন্তু আমার কাছে গল্পটাকে ঠিক রোমাঞ্চকর মনে হলো না। ভূতের গল্প এমন হতে হবে যেন গায়ে কাঁটা দেয়, সঙ্গে সঙ্গে সবাই মিলে শুনলেও যেন শির দ্বারা দিয়ে শিহরণ খেলে যায়, তবেই না জমবে ভূতের গল্প। এই সেরেতে, তোমার এখন হাড় কাঁপানো ভূতের গল্প শোনা লাগবে? ভর সন্ধ্যাবেলায় এইসব গল্প না করলে হয় না। সে কি, আপনার ভয় করছে নাকি? না না, ভয় করবে কেন? তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি আমার ড্রাইভার জীবনের একটা গল্প তোমাদেরকে শোনাতে পারি। তবে সেটা রাহুলের কাছে রোমাঞ্চকর লাগবে কিনা সে গ্যারেন্টি আমি দিতে পারবো না। আপনিও নিজের চোখে ভূত দেখেছেন? সেখানে একটা সমস্যা আছে। এই ঘটনার বেলায় আমার মনটা দুই ভাগে ভাগ হয়ে যায়। আমার মনের এক অংশ মনে করে সেদিন যা দেখেছিলাম সবই আমার মনের কল্পনা। আবার আমার মনের আরেকটা অংশ বিশ্বাস করে সেদিন যা দেখেছিলাম তার সবই সত্যি। আমি তোমাদেরকে শুধু গল্পটা বলতে পারি। বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে সেটা তোমাদের বিষয়। কোনোটাতেই আমার আপত্তি নেই। মানে অন্ধকার তো অনেক হলো, আমি বরং এবার উঠি। বেশি দেরি হয়ে গেলে অন্ধকারে যেতে পারবো না। উঠি মানে? এই তো গল্প জমে উঠবে। আপনার বাড়ি আর আমার বাড়ি তো একই দিকে, আমি আর আপনি একই সঙ্গে বাড়ি যাব, কোনো সমস্যা হবে না। এখন বসুন তো এখানে। কাকু, আরো 6 কাপ চা বানান তো দেখি। চা না হলে গল্প শুনতে ভালো লাগবে না। আচ্ছা, নিন বিমল দা, এবার আপনি আপনার গল্প বলতে শুরু করুন। তখন আমার বয়স কম, তবে তারও অনেক আগে থেকে বড় রাস্তায় গাড়ি চালিয়ে আসছি। তোমরা তো জানো আমি আগে গ্রামে থাকতাম না, শহরে মালিকের গ্যারেজে থাকতাম। সেইখানেই গাড়ি চালাতে শিখেছিলাম আর সেইখানেই চাকরি নিয়েছিলাম। তো একদিন মালিক এসে আমাকে বললেন, এই যে বিমল, আগে বলুন স্যার। আজকে কি তুমি ফ্রি আছো? মানে গাড়ি নিয়ে কোথাও যেতে হবে নাকি? না স্যার, আজ ছুটির দিন তো, আজ কোনো শিডিউল নেই। তাহলে এখন আর একটা নতুন শিডিউল যোগ করো। আজকে মানে এখনই? হ্যাঁ এখনই, একটা আর্জেন্ট ডেলিভারি দিতে হবে। একদিন দেরি করলে অনেক টাকা লস হয়ে যাবে। মালের খালাসি নিজে এসেছে, সে তোমার সঙ্গে যাবে। 230 কিলোমিটার পথ, এখনই রওনা হলে রাত শেষ হতে হতে পৌঁছে যাবে। আচ্ছা স্যার, আপনি আপনার লোকেদের বলে দিন গাড়িতে মাল লোড করে দিতে। লোড হয়ে গেলে আমি এখনই বেরিয়ে পড়ছি। আচ্ছা। মালিকের কর্মচারীরা মিলে গাড়ি লোড করে ফেলল। খালাসি এসে আমার সঙ্গে দেখা করল। তারপর আমরা দুজনে মিলে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। সব কিছু গোছগাছ করে মেইন রোডে আসতে আসতেই চারপাশ অন্ধকার হয়ে এলো। আচ্ছা, পিছনের জিনিসগুলো নবাবগঞ্জের কোথায় ডেলিভারি হবে? একটা ফ্যাক্টরিতে। ওগুলো সব বিদেশি পণ্য,
ফ্যাক্টরির মালিক অনেক আগেই অর্ডার করে দিয়ে রেখেছিলেন, কিন্তু জাহাজে করে পৌঁছতে দেরি হয়ে গেছে। কাল থেকেই ফ্যাক্টরি খুলবে, তার মধ্যে এই জিনিসপত্রগুলো সব রেডি করে রাখতে হবে। তাই তো এত তড়িঘড়ি করে পাঠানো হচ্ছে। ও, আমি আর সেই খালাসি গল্প করতে করতে পথ চলছিলাম। সারা রাত গাড়ি চালাতে হবে, সুতরাং ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না। আর চলমান গাড়ির সামনের সিটে বসে থাকলে ঘুমানোও যায় না। তাই দুজনে দিব্যি গল্প করছিলাম। আমার মনে হচ্ছিল খালাসি বারবার গাড়ির আয়নায় কি যেন একটা দেখছিল। প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম ও বেশ অনেকক্ষণ ধরেই ভুরু কুঁচকে আয়নার দিকে তাকিয়ে আছে। কৌতূহল চাপতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, আপনি আয়নার দিকে তাকিয়ে কি দেখছেন অমন করে? লোকটা আয়নার দিকে তাকিয়ে এমন মগ্ন হয়েছিল, প্রথমে আমার প্রশ্ন শুনতে পাইনি। হ্যাঁ, কিছু বলছিলেন? বলছিলাম, আয়নার দিকে তাকিয়ে এমন কি দেখছেন? একটা গাড়ি দেখছিলাম। গাড়ি? খুব দামি গাড়ি নাকি? না, খুবই সাধারণ একটা গাড়ি, কিন্তু কিন্তু গাড়িটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। কি অদ্ভুত ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করুন, একটা গাড়ি আসছে, সেই গাড়িটা যেতে দিন। কাণ্ডটা দেখেছেন? মেইন রোডে হেডলাইটটা না জ্বালিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন? এই গাড়িটার কথাই আমি বলছিলাম। ও, আপনি অনেকক্ষণ ধরে এই গাড়িটাকেই দেখছিলেন? অনেকক্ষণ ধরেই আমাদের পিছনে রয়েছে বুঝি? সেটাই তো সমস্যা। এই গাড়িটা আমাদের পিকআপকে বেশ কয়েকবার ওভারটেক করে গেছে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন? প্রথমে এই গাড়িটা যখন ওভারটেক করে যায় তখন রাস্তা দিয়ে একেবারে সামনে চলে যায়, আর সেই গাড়িটাকে আমরা ওভারটেক করিনি। পরে আবার এই একই গাড়ি আমাদের পেছন থেকে এসে আবার আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে, অথচ সামনে গাড়িটাকে দেখতেই পাচ্ছি না। এ কেমন কথা? এমনও তো হতে পারে যে একই রঙের গাড়ি আমাদেরকে দুইবার ওভারটেক করে গিয়েছে। এটা আমিও ভেবেছিলাম, তাই জন্য পরপর দুবার ওভারটেক করে গেলেও অমন করে ভাবিনি। কিন্তু তৃতীয়বারের বার সেই একই গাড়ি যখন পিছন দিক দিয়ে এসে আবার আমাদেরকে ওভারটেক করলো, তখন এই গাড়িটাকে খেয়াল করতে শুরু করলাম। বলেন কি? আপনি শিওর তো যে সেটা একই গাড়ি? আরে হ্যাঁ, আমি 100% শিওর। এই একই গাড়ি আমাদেরকে পেছন থেকে বারবার ওভারটেক করে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন গাড়িটা এক মুহূর্তের মধ্যে সারা পথ অতিক্রম করে আবার আমাদের পেছনে চলে আসছে। দেখলেন দেখলেন? সত্যি সত্যি আমি দেখলাম কিছুক্ষণ আগে যে নীল গাড়িটা আমাদেরকে ওভারটেক করে চলে গিয়েছিল, সেই গাড়িটা আবার আমাদেরকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। আমি প্রথমে খালাসির কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন আমার নিজেরও মনে হলো যে আগের গাড়ি আর এই গাড়ি একই। আরে, এটা তো সেই আগের গাড়িটাই বলে মনে হচ্ছে। আমি বলেছিলাম না? আচ্ছা, এমন কি হতে পারে? হয়তো গাড়িটার হেডলাইট বন্ধ বলে আমরা বুঝতে পারছি না যে গাড়িটাকে আমরা কখন ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের গাড়ির হেডলাইট তো আর বন্ধ নেই। গাড়িটা আমাদের পাশ কাটিয়ে সামনে চলে যাওয়ার পর আর সেই গাড়িটাকে তো দেখতে পাচ্ছি না। গাড়িটা উদয় হচ্ছে ঠিক আমাদের পেছনে। আমি ভয়ে ভয়ে গাড়ি চালাতে থাকলাম। রাস্তায় আরও কিছু গাড়ি চলছিল, কিন্তু সেগুলো খুবই অল্প। আমাদের পৌঁছতে ভোররাত, আর ঘন্টাখানেকের মধ্যেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। তার মাঝখানে আবার এই উদ্ভট গাড়ির সমস্যা। তবুও মনে সাহস জুগিয়ে গাড়ি চালাতে থাকলাম। তারপরে হঠাৎ কি করে কি হলো জানি না, সেই গাড়িটাকে আর আমরা দেখতে পেলাম না। গাড়িটা আমাদেরকে আর ওভারটেক করে যাচ্ছিল না। আমরা আশেপাশে তাকিয়ে দেখলাম গাড়িটা কোথাও নেই। কিন্তু তখনই ঘটল আর এক বিপত্তি। হঠাৎ করে কোথা থেকে একজন মহিলা এসে আমাদের পিকআপের সামনে দাঁড়িয়ে জোরে হাত নাড়াতে লাগলো। বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান, গাড়ি থামান, দয়া করে গাড়ি থামান। কি করব কিছু বুঝতে না পেরে জোরে ব্রেক কষলাম। মহিলার ঠিক সামনে এসে গাড়িটা থামল। আপনারা আপনারা আমাকে একটু সাহায্য করুন, দয়া করে আপনারা আমাকে একটু সাহায্য করুন। কি হয়েছে কি আপনার? কে আপনি? এত রাতে এই রাস্তায় কি করছেন? বলছি বলছি বলছি
সব বলছি। আপনারা দয়া করে আমাকে বাঁচান। ওই ওই ওরা ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। কারা আসছে? কাদের কথা বলছেন? এই চলুন তো, গাড়ি থেকে নেমে দেখি। আমরা দুজন গাড়ি থেকে নামলাম, আর নামার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন 4 জন লোক এসে আমাদেরকে ঘিরে ফেলল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলল। বলেন কি? ওরা কারা ছিল? হ্যাঁ, আসলে ওরা ছিল ডাকাত। ওদের মুখে লাল কাপড় বাঁধা ছিল। ওই মহিলাও ডাকাতদেরই দলের লোক। বড় রাস্তায় এইভাবেই ডাকাতি করে সর্বস্ব লুটে নেওয়া হয়। কি সাংঘাতিক! তারপর ওখান থেকে আপনি ফিরলেন কি করে? সেটাই তো বলছি, আর সেটাই হচ্ছে আসল গল্প। খানিকক্ষণ পর আমার জ্ঞান ফিরে এলো। আমি দেখলাম আমার হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছি, আর আমাদের পিকআপ সামনে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে 6 জন ডাকাত। ওদের একজনের হাতে বড় একটা বন্দুকও দেখলাম। আমার জ্ঞান ফিরেছে দেখে বন্দুকওয়ালা ডাকাত আমার দিকে এগিয়ে এলো। আমাদেরকে দয়া করে ছেড়ে দিন, গাড়িতে যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাদেরকে যেতে দিন। হ্যাঁ, তোদেরকে যেতে দি, তারপর পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাক, তাই না? সত্যি বলছি, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমাদেরকে দয়া করে যেতে দিন। কি হচ্ছে এখানে? উফ, মাথায় কি ব্যথা! কি কারা তোমরা? কি করছো? পিকআপে অনেক টাকার জিনিস রয়েছে। খবরদার সেসব জিনিস হাত লাগাবে না। ওরে বাবা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? তুই জানিস আমি কে? সে তুমি যেই হও না কেন, আমি সাবধান করে দিচ্ছি, কোনো জিনিসে হাত লাগাবে না, না হলে তোমাদের সবাইকে আমি পুলিশে দেব, তখন তোমরা বুঝবে। খালাসি কথা শেষ করতে পারলো না, তার আগেই ওই ডাকাত সর্দারের বন্দুক গর্জে উঠল। গুলি গিয়ে লাগলো সোজা খালাসির বুকে। রক্তে ভিজে উঠল মাটি। আমাদের হুমকি দেয়? এত বড় সাহস! 3 ওয়ারেন্ট চলছে আমার নামে, তবুও আমার চুলও কেউ বাঁকা করতে পারেনি। আর এই 2 পয়সার লোক কিনা আমাকে হুমকি দেয়। ভয় আমার প্রাণ শুকিয়ে গেল। আমি বুঝলাম এবার হয়তো আমার পালা। কিন্তু তখনই একটা গাড়ির হর্নের আওয়াজ পেলাম। আমি পাশে তাকালাম আর দেখলাম সেই নীল রঙের গাড়িটা হেডলাইট বন্ধ করা অবস্থায় ছুটে আসছে আমাদের দিকে। কি, এই গাড়িটা এখানে আসছে কেন? আর এত জোরেই বা ছুটছে কেন? বাঁচার কোনো ইচ্ছে নেই নাকি? আর তখন আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। রাস্তার উপরে ডাকাত দলের 2 জন দাঁড়িয়েছিল। গাড়িটা ছুটে এসে তাদেরকে ধাক্কা মারল। তারা ছিটকে পড়লো একদিকে। গাড়িটা কিন্তু থামলো না, তীব্র বেগে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এই কি হলো? কার গাড়ি ছিল ওটা? কিসের গাড়ি ছিল? বুঝতে পারছি না সর্দার, হুট করে এলো আর মেরে দিয়ে চলে গেল। তাদের কথা শেষ হতে না হতেই গাড়িটা আবার এলো। ঠিক আমরা যেভাবে গাড়িটাকে দেখতে পারছিলাম, একই রাস্তা দিয়ে বারবার আসছিল, ঠিক একইভাবে একটু আগে যে পাশ দিয়ে আসছিল আবারও সেই একই পাশ দিয়ে হর্ন বাজাতে বাজাতে আসতে লাগলো। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই আরও একবার একজনকে চাপা দিল। তারপর গাড়িটা আবার সামনে চলে গেল, আর এভাবে চলতেই থাকলো। তারপর বাকি রইল সর্দার আর আমি। তারপর আবার সেই গাড়িটা এলো, কিন্তু এবার আর কাউকে মারলো না, সোজা এসে সেই ডাকাত সর্দারের সামনে দাঁড়িয়ে পড়ল। এই 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 তুই কে? আমার লোকেদের এভাবে মারলি কেন? কে তুই? কে পাঠিয়েছে তোকে? আমি তোমার কর্মফল, আমায় চিনতে পারছো না? না, এ হতে পারে না। এ কি করে সম্ভব? যে গাড়িটা এতক্ষণ যাবৎ হেডলাইট না জ্বালিয়েছিল, হঠাৎ করে সে হেডলাইট জ্বালিয়ে দিল। এই আলো এতটা তীব্র আর এতটা লাল যে আমার চোখ জ্বলে পুড়ে যেতে লাগলো। তারপর কি হলো আর আমার মনে নেই।
আমার জ্ঞান হলো তখন আমি হাসপাতালে। ওখানকার স্থানীয় কয়েকজন লোক আমাদেরকে ওভাবে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারাই আমাদেরকে হাসপাতালে ভর্তি করে। ডাকাত দলের সবাই মারা গিয়েছিল, সবার মধ্যে একমাত্র আমি বেঁচে ছিলাম। এই বিমলদা, ওই গাড়িটা আসলে কি ছিল? কি ছিল তা তো জানি না, তবে তার এক সপ্তাহ পরে ওই জায়গায় গিয়ে আমি একটা ঘটনা শুনেছিলাম। কি ঘটনা, কি ঘটনা? মাসখানেক আগে ওই রাস্তায় নীল গাড়িতে করে একটা ফ্যামিলি যাচ্ছিল। ডাকাতরা তাদের আক্রমণ করে আর সবাইকে মেরে গাড়িটার ভেতরের লাশগুলো রেখে গাড়িটাকে খাদে ফেলে দেয়। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে আমি যে গাড়িটা দেখেছিলাম সেটা সেই গাড়িই ছিল। বলো কি, সেই গাড়িটা এসে তার প্রতিশোধ নিয়ে গেল? ওই যে বললাম, আমার কথা তোমরা বিশ্বাস করতেও পারো নাও করতে পারো। আমি নিজেই একথা বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। তুমি কি গল্প শোনালে? এখন তো রাতের বেলা একা একা ঘুমোতে গেলেও মনে হয় গাড়ির স্বপ্নই দেখবো। ওহে লালু, তুই তো বলেছিলি যে আমাকে বাড়ি পৌঁছে দিবি। চল বাবা, আমি একা একা কোনো মতে বাড়ি যেতে পারবো না। চলো কাকা, আমি যাচ্ছি তোমার সঙ্গে। হ্যাঁ, বৃষ্টিটাও থেমে এসেছে, তাহলে আমরা সবাই উঠে পড়ি। তবে একটা কথা, তুমি কি এই জন্যেই গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলে? না, গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলাম আর একটা কারণে। সেটার কারণ কি? ভৌতিক নাকি সাধারণ? সেটাও এক প্রকার ভৌতিক বলা চলে। 1 বছর পর আবারও মাল নিয়ে সেই রাস্তায় যেতে হয়েছিল। তখন দিনের বেলা, আমি গাড়ি চালাচ্ছিলাম, সঙ্গে কেউ ছিল না। হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম সেই খালাসি বুকে গুলি বাঁধা অবস্থায় আমার দিকে দৌড়ে আসছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিলাম, আর তখনই দেখলাম সব হাওয়া, কোথাও কেউ নেই। পরে চিনতে পারলাম জায়গাটাকে, এখানেই আমাদেরকে ডাকাতরা আক্রমণ করেছিল। তারপর থেকে আর গাড়ি চালানোর প্রবৃত্তি হয়নি, দিলাম ছেড়ে। বাবারে, তবে যাই বলো, গল্পটা কিন্তু দারুণ। রাহুল, এবার তোর শখ মিটেছে তো? তার বলতে, ওরে বাবারে, এখনো গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে বৃষ্টি যখন থেমে গিয়েছে তখন আর বসে থেকে লাভ কি? চলো এবার আমরা বাড়ি ফিরি। হ্যাঁ, চলো 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 চলো।